আছে স্যার সাউন্ডটা। আচ্ছা, বাকিদের সাউন্ড ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার আছে। ঠিক ওকে ওকে, তাহলে স্টার্ট করি। আজকে আমাদের টপিক সেট হচ্ছে 7 নাম্বার সেট। চলে যায় আমরা ম্যাথস রিজনিং এই পার্টটার আনসার। তোমরা পড়ছো তো জিকে পার্ট গুলো, নিজেরা বাড়িতে পড়ছো তো? সেট গুলো তো আমি আলোচনা করছি না, পড়ছো তো? বলো তো, না চেক করে দেখবো যে কতগুলো অঙ্ক তোমরা তো বিভিন্ন জায়গায় জিকে পড়ছো। আচ্ছা দেখো তো, বলো তো দেখি কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার বলো তো দেখি কতজন পারো। লোকসভায় শুধুমাত্র উত্থাপন করা হয় কোন বিল? বলো। লোকসভায় অর্থ বিল। অর্থ বিল কারেক্ট। মানে তোমার মানি বিল। মানি বিল কত নম্বর আর্টিকেলে বলো তো দেখি? মানি হচ্ছে স্যার 108 মনে হয়, 110 স্যার। 108 এ গিয়ে জয়েন্ট সিটিং আছে, মনে পড়ছে? জয়েন্ট সিটিং জয়েন্ট সিটিং এ প্রিসাইড কে করে? জয়েন্ট সিটিং এ প্রিসাইড কে করে? লোকসভার স্পিকার। জয়েন্ট সিটিং ডাকে কে? জয়েন্ট সিটিং ডাকে কে? প্রেসিডেন্ট। আচ্ছা বলো তো এটা কি ডি নম্বর কত নম্বর আর্টিকেলে সংবিধান সংশোধন বিল? কত নম্বর আর্টিকেল? আর্টিকেল সংবিধান মানে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, আর্টিকেল 368। কি ব্যাপার, সাউন্ড কি ব্রেক করে আসছে? তোমরা আমার সাউন্ড পাচ্ছ ঠিকঠাক? স্যার একটু অসুবিধা হচ্ছে, মানে ব্রেক করে আসছে। আবার সেই সমস্যা আজকে হয়ে গেল তাহলে সাউন্ডের। আমার ক্ষেত্রে তো আর অপশন বলতে গেলে সেই এয়ারটেল। দেখি কিছুক্ষণ তারপর। শান্তনু তুমি দেখতে পাচ্ছ ঠিকঠাক? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। কারণ বাকিদের হবে অসুবিধা। দেখো তারপরে 2 নম্বর একটু আলোচনা করে দেখি, ম্যাথসটা আলোচনা করে তোমরা কিরকম পড়াশোনা করছো একটু দেখে নি। তাহলে বলো মিড ডে মিল কত সালে শুরু হয়? 1995 সালে। হ্যাঁ। এক্সিম ব্যাংক 1982 সালে। 1982 সালে নাবার্ডও তৈরি হবে। 1982 তে। 1988 এ হবে হাউজিং ফিনান্স ব্যাংক। হাউজিং এটা হাউজিং ব্যাংক। হ্যাঁ, হাউজিং ফিনান্স ব্যাংক 1988 এ। আচ্ছা যাই হোক, এগুলো তোমরা দেখে নেবে। আমার মনে হয় এটা পারবে তোমরা। দেখো তো কোয়েশ্চেন নাম্বার 5, সংসদে কোরাম হওয়ার জন্য কতজন প্রয়োজন? বলো দেখি, এটা তো পারা উচিত, হচ্ছে না? 1/10 মানে যে টোটাল স্ট্রেংথ তার 1/10 ভাগ। সাউন্ড কি ভীষণই সমস্যা হচ্ছে? মানে ঠিক আছে, সাউন্ড একটু ডিগ্রেড হয়ে আসছে, এমনি ঠিক আছে। তারপরে 6 নম্বর প্রশ্ন দেখো, অপারেশন কার্গিল যুদ্ধের সময় যে অপারেশন হয়েছিল ওই অপারেশনটার নাম কি? অপারেশনটার নাম কি বলো দেখি? কার্গিল যুদ্ধের সময় যেটা নাম হয়েছিল অপারেশনটার নাম কি? অপারেশন মানে বুঝতে পারলে? যেমন আমাদের এই কিছুদিন আগে যেটা হলো না, সেটার নাম কি ছিল বলো তো? কিছুদিন আগে যেটা হলো অপারেশন সিন্দুর। হ্যাঁ, অপারেশন সিন্দুর। তো হ্যাঁ, অপারেশন দেখো কয়েকটা অপারেশনের আমি নাম বলছি। এমনি তো গতকালও একটু আলোচনা করেছিলাম। 1984 যেটা হয়েছিল ওটা অপারেশন কি ছিল? ব্লু স্টার। 1948 সালে 1948 এ যেটা হয়েছিল না অপারেশন পোলো। পোলো কি? অপারেশন পোলো কোনটা? যে ইন্ডিয়াতে না, যখন ইন্ডিয়া 1947 এ ইন্ডিপেন্ডেন্ট হয়, তো কিছু রাজ্য, কিছু মানে দেশীয় রাজ্য যারা, তারা ইন্ডিয়াতে জয়েন করতে চায়নি বা ইমিডিয়েট তখনই করেনি, পরে করেছিল। তার মধ্যে হায়দ্রাবাদ একটা রাজ্য ছিল যে নিজে থেকে প্রথমে জয়েন করতে চাইছিল না, স্বতন্ত্র মানে ইন্ডিপেন্ডেন্ট থাকতে চাইছিল। তখন ওই অপারেশন পোলোর থ্রুতে হায়দ্রাবাদের এগেনস্টে আমাদের যে গভর্নমেন্ট, যেটা সর্দার বল্লভ প্যাটেল পাঠিয়ে তখন এই হায়দ্রাবাদকে ইয়ে করে নেওয়া হয়। অপারেশন বিজয় 1961 এ ছিল। অপারেশন বিজয় ভারত পাকিস্তানের সময়, এটা অপারেশন বিজয়। আমি লিখে দিচ্ছি, তোমরা নোট ডাউন করলে করতে পারো। হ্যাঁ, অপারেশন বিজয়।
না অ্যাকচুয়ালি না, অপারেশন ভারত পাকিস্তান নয়, 1961 যেটা হয়েছিল অপারেশন বিজয়, সেটা অ্যাকচুয়ালি কি গোয়া গোয়া আমাদের দেশের অন্তর্ভুক্ত হয়েছিল, পর্তুগিজদের থেকে লিবারেট করা হয়েছিল গোয়া 1961 যেটা। তারপরে ওই বাংলাদেশকে স্বাধীন যেটা করা হয়েছিল 1971 সালে, 1971 সালে টোটাল দুটো অপারেশন হয়েছিল। এটা তো অ্যাকচুয়ালি বাংলাদেশকে স্বাধীন করার জন্য। তো পাকিস্তানের এগেনস্টে অ্যাকচুয়ালি তো পূর্ব দিকে মানে পূর্ব দিকে যেটা হয়েছিল সেটা হচ্ছে ক্যাকটাস লিলি অপারেশন লিলি। ক্যাকটাস লিলি লিলি অ্যাকচুয়ালি কি বলতো, বাংলাদেশের জাতীয় ফুল, তো ওটাকে ক্যাকটাস লিলি ওই হিসাবে নাম দিয়ে দেওয়া হয়েছিল। আবার ওই একই সালে 1971 সালে আমাদের পশ্চিম দিকে, তার মানে তোমার ওই পোর্ট, যে করাচি পোর্ট, ওর কাছে একটা হয়েছিল, ওটার নাম অপারেশন ট্রাইডেন্ট ছিল। অপারেশন ট্রাইডেন্ট ওই একই দিন। কারণ পাকিস্তান ওদিকেও মানে পশ্চিম দিকে আমাদের পশ্চিম সীমান্ত কিছু হরকত করছিল, ওটা নেভি অপারেশন ছিল, অপারেশন ট্রাইডেন্টটা নেভির তরফ থেকে ছিল। তারপর 1984 সালে অপারেশন মেঘদূত হয়েছিল। মেঘদূতটা কি, যে কিছুদিন আগে আমরা এই সেট আলোচনা করতে গিয়ে সিয়াচেন গ্লাসিয়ার নিয়ে আলোচনা করছিলাম না, ওই সিয়াচেন গ্লাসিয়ার যে পার্টটা, ওই পার্টটা ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যে ঝামেলা, ওই ক্ষেত্রে আমাদের অপারেশন মেঘদূত চালানো হয়েছিল 1984। তারপরে 1984 আর স্যার একটা বললাম অপারেশন সিক্সের ব্লু স্টার। বলো। এটা কি ওই মেঘদূত আছে ওই টাইপিং মিস্টেকের জন্য? না না, মেঘদূতটা তো হলো 6 তোমার নম্বর ওই অপশন। মেঘদূতটা, এটা মেঘদূত 1984 অ্যাকচুয়ালি। হ্যাঁ, অপারেশন বিজয় টোটাল দুবার হবে। অপারেশন বিজয় একটা বললো 1961, যেটা আমার গোয়াকে লিবারেট করার জন্য, আর অপারেশন এই যে কার্গিলের সময় 1999 সালে যেটা হয়েছিল, সেটা অপারেশন বিজয় ছিল। অপারেশন ব্লু স্টার দেখো, অপারেশন ব্লু স্টার এটাও গতকাল আলোচনা করছিলাম আমরা, যখন আলোচনা করার সময় এটা বলেছিলাম যে ওই স্যার অমৃতসরে যে 1984। 84 সালে, হ্যাঁ ওই বছর দুটো ঘটনা ঘটেছিল। তো যাই হোক, ব্লু স্টারে কি হয়েছিল, ওই যে গোল্ডেন টেম্পল ছিল ওখানে, শিখ মিলিটেন্ট বলা ঠিক হবে কিনা জানি না, তো শিখদের কিছু মিলিটেন্ট গ্রুপের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছিল। এটা 1984 সাল। দেখো প্রত্যেকটা আমি মোটামুটি বলে দিলাম। একটা হলো 48 সালের পোলো, 61তে হলো অপারেশন বিজয়ে কি হয়েছিল, ওই গোয়াকে লিবারেট করার জন্য। তারপরে 1971 সালে হচ্ছে ক্যাকটাস লিলি, মানে বাংলাদেশকে স্বাধীন করার জন্য। তারপরে ওই বছরই অপারেশন ট্রাইডেন্ট, সেটা আমার পশ্চিম পাকিস্তানে হয়েছিল যেটা। তারপরে 1984 সালে মেঘদূত, সিয়াচেন গ্লাসিয়ার নিয়ে রিলেটেড। তারপরে 1984 সালে আরো একটা হলো অপারেশন ব্লু স্টার। এরকম আছে অনেকগুলো। তারপর 1988 সালে, 1988-এ ওই যে আমাদের পশ্চিম মানে দক্ষিণ দিকে যে মইজু কথাকার প্রাইম মিনিস্টার ছিল, আমি বলে দিই জায়গাটা হচ্ছে আমাদের নিচের দিকে বলো না, লাক্ষাদ্বীপের নিচে কি জায়গাটার নাম আছে, মালয়েশিয়া, মালদ্বীপে, মালদ্বীপের যে, হ্যাঁ মালদ্বীপ থেকে ওই মালদ্বীপের এগেইনস্ট সেভ করার জন্য, ওখানে গভর্নমেন্টকে সেভ করার জন্য এই অপারেশনটা 1988-এ চালানো হয়েছিল। এটার নাম ছিল ক্যাকটাস ক্যাকটাস। খেয়াল করো, এটা বললাম লিলি, ক্যাকটাস লিলি, এটা ছিল অপারেশন ক্যাকটাস। আর অপারেশন ট্রাইডেন্ট 1971-এ পাকিস্তানকে জব্দ করার জন্য, মানে ওই উল্টো দিকে ছিল। তাহলে এটা হলো অপারেশন বিজয়। আবার দেখো অপারেশন বিজয় 1991-এ, 1991 সালে অপারেশন বিজয়, সেটা হলো কার্গিল যুদ্ধের জন্য। তারপরে আরো ছোটখাটো এগুলো তোমরা দেখেছো, অপারেশন পরাক্রম 2001 সালে যখন আমাদের ওই পার্লামেন্টে অ্যাটাক হলো, ওটা অপারেশন পরাক্রম এই ছিল অপারেশন পরাক্রম। এইগুলো তো এখনকার বিষয়বস্তু। তারপরে আমাদের 2008 সালে একটা অ্যাটাক হলো মুম্বাইয়ের, অ্যাটাক হলো রেল লাইনে 26/11, যেটা 26/11 ছত্রপতি শিবাজিতে অ্যাটাক হয়েছিল। তারপরে তাজ হোটেল বিভাগ, এই তখন যেটা হয়েছিল ওটাকে টর্নেডো বলা হচ্ছিল, টর্নেডো। এই কটা মোটামুটি মুখস্থ করলেই হয়ে যাবে কাজ। এগুলো কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ডিটেলস। তারপরে ধরো 7 নম্বরের প্রশ্ন, বন্দে মাতরম জাতীয় সঙ্গীত কত সালে গৃহীত হয়? এটা 1950 সালে 26শে জানুয়ারি হবে। বলো তো দেখি বাকিরা, 26শে জানুয়ারি। বলো বাকিরা কার কি মতবাদ শুনি। যে আমাদের যে জাতীয়
সঙ্গীত বন্দে মাতরম কত সালে অ্যাডপ্টেড হয়? 1949 তো চলে গেল, সংবিধান চলে গেল বাবু। 1950-এ 26 জানুয়ারি হবে। 1950 সালের হলো 26শে জানুয়ারি, ঠিক আছে? তাহলে 26শে তো পারফেক্ট, যেখানে তোমরা বলবে। আর এর রিলেটেড আরো একটা প্রশ্ন আসতে পারে যে যে স্যার এখানে কত সালে এই এই সঙ্গীতটি প্রথম গান গাওয়া হয়েছিল, কত সালে প্রথম জাতীয় কংগ্রেসের অধিবেশনে গাওয়া হয়েছিল, জাতীয় কংগ্রেসের অধিবেশন কত সালে এই গানটি প্রথম গান গাওয়া হয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিল 1896 সালে কংগ্রেসের কলকাতা অধিবেশনে। এখানে রহমতুল্লাহ সায়ানি ছিল প্রেসিডেন্ট। এই কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, কনফিউজ যাতে না হয়ে যাও খেয়াল রাখবে। হুম, আচ্ছা তাহলে আমরা এগুলো তোমরা করবে। কাইবুল লামজো মনে পড়ছে কি? দেখো তো কাইবুল লামজো কোন উদ্যান, কেউ বলতে পারবে? এটা মনে হয় একটু দেখে নেবে, ওটা 26শে জানুয়ারি না 24শে জানুয়ারি, একটু কনফিউশন লাগছে আমার মনে হয়। দেখে নেবে এটা একবার। 26, হ্যাঁ 24শে জানুয়ারি হওয়া উচিত। এটা আমার মনে হলো কিছুদিন, যেহেতু তোমাদের সংবিধানের দিন 26 জানুয়ারি, এটা 24শে জানুয়ারি হবে। আর বাদ বাকি দিকগুলো ঠিক আছে। হ্যাঁ, এটা 1896 সালে ক্যালকাটা অধিবেশনে প্রথম রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি গেয়েছিল, তখন প্রেসিডেন্ট ছিল আমাদের রহমতুল্লাহ সায়ানি। এই কিছুদিন আগেকার যেহেতু হট টপিক, তাই এই ডিটেলসটা মনে রাখা জরুরি। আনন্দমঠ থেকে নেওয়া হয়েছে, এটা তোমরা ঠিকঠাকই জানো, ভারত, তাই না? এটা আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, কাইবুল লামজো একমাত্র একমাত্র ফ্লোটিং আছে মেঘালয়ে। হুম, মেঘালয় না মেঘালয় না, না মিজোরাম। কাইবুল লামজো ইয়ের উপরে গো, কাইবুল লামজো তোমার ইয়ে আছে না, ওই ন্যাশনাল ফ্লোটিং কি যেন তোমরা কি উদ্যানটার নাম, এক মিনিট ভেবে নি। লোকটাক লেকে আছে না, ওটা মণিপুরে হবে, মণিপুরে লোকটাক লেক। হ্যাঁ স্যার, মণিপুর হবে। মণিপুরে লোকটাক লেকে। তারপরে মৎস্য চাষ কোথায় হবে? প্রাইমারির মধ্যে পড়ছে। প্রাইমারি তো ওটা তিনটে সেক্টর আমাদের, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর। প্রাইমারি সেক্টরে কি হয়? কৃষিকাজ, মৎস্য চাষ, হর্টিকালচার, এগুলো আমাদের প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ে। আমাদের যে ইকোনমির তিনটা সেক্টর আছে, যেমন ধরো ডাক্তাররা টার্সিয়ারি সেক্টর, সার্ভিস সেক্টর যেটা বলা হয়, ডাক্তারদের সার্ভিস, এটাকে টার্সিয়ারি সেক্টর বলা হয়। প্রাইমারি সেক্টরে হচ্ছে একদম নিচুতলায়, একদম মাটি খনন কার্য করে, যেটা একদম প্রথম স্টেজে আমরা যে জিনিসটা পাই, যে র মেটেরিয়াল যেখান থেকে পাই। প্রাইমারি স্টেজ মানে যেখান থেকে খনন করে যেটা পেলাম, ওটা প্রাইমারি স্টেজ। তারপরে সেকেন্ডারি মানে হচ্ছে শিল্প, ওটাকে কাজে লাগিয়ে আমি শিল্প তৈরি করলাম, এটা হচ্ছে আমার সেকেন্ডারির মধ্যে পড়ে দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ডারি। ওখানে আমাদের আছে শিল্প আছে, কনস্ট্রাকশন আছে, এগুলো। আর টার্সিয়ারি বললাম, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি হয়ে গেল। আরো হাই ক্লাস কোয়ালিটির যদি হয় তখন তাকে টার্সিয়ারিতে কুইনারি চলে যায়। এগুলো পড়বে, তোমরা পড়ে নেবে, এগুলো তো পারবে মনে হয়। দেখো তো 10 নম্বরের প্রশ্ন, কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সংঘাত হলে কে মিটায়? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট। কেন্দ্র এবং স্টেটের মধ্যে এটাকে বলা হয় অরিজিনাল জুরিসডিকশন বলা হয়। অরিজিনাল জুরিসডিকশন কথাটির মানে কি? যেমন ধরো আমি বললাম যে স্যার রিট আছে না, রিট বলো তো কে কে জারি করতে পারে? রিটের থ্রুতে আমরা সুপ্রিম কোর্টেও যেতে পারি, 32 নম্বর আর্টিকেল, হাইকোর্টের দিকেই যেতে পারি। তো একমাত্র ওন অ্যান্ড অনলি অধিকার যেহেতু সুপ্রিম কোর্টের আছে এই রাষ্ট্র মেজানে, ওই জন্য এটাকে বলা হয় অরিজিনাল জুরিসডিকশন। একমাত্র সুপ্রিম কোর্ট ছাড়া এই শুনানি কেউ করে না, এটাকে অরিজিনাল জুরিসডিকশন বলা হয়। আমাদের সুপ্রিম কোর্টে 131 নম্বর আর্টিকেল আছে, আমাদের সুপ্রিম কোর্ট 124 থেকে শুরু, 144 প্রবাবলি। আচ্ছা বলো তো, এখানে কয়েকটা জিনিস একটু দেখি, ঝরে জিজ্ঞেস করি প্রশ্ন। বলো তো রাষ্ট্রপতি কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 52। ভেরি গুড। রাষ্ট্রপতি আর্টিকেল 52। আচ্ছা, রাষ্ট্রপতি সংক্রান্ত দুটো আর্টিকেলের নাম বলো, যেটা হচ্ছে 61 নম্বর আর্টিকেলে কি থাকবে আর 72 নম্বর আর্টিকেলে কি থাকবে?
বলো তো দেখি মেহা মনে আছে? ইমপিচমেন্ট, রাষ্ট্রপতিকে সরানো, ইমপিচমেন্ট 61 নম্বর আর্টিকেল। আর 72 নম্বর আর্টিকেলে কি আছে মনে পড়ে কিছু? পার্ডনিং পাওয়ার। পার্ডনিং এর টোটাল 3-4 ভাগ বলানো হয়েছিল, কিছু মনে পড়ছে? হ্যাঁ স্যার, পার্ডনিং পাওয়ার একটা হ্যাঁ, রিভাইভ আর একটা স্যার রিপ্রাইভ, হ্যাঁ, হ্যাঁ রিমিশন, রিমিশন এগুলো ছিল। যাই হোক, ওগুলো পড়বে। হাইকোর্টে কত নম্বর আর্টিকেলে আছে বলো তো? আমাদের রিটটা, রিট আমাদের হাইকোর্টে কত নম্বর আর্টিকেল? 222 নম্বর আর্টিকেল। 222 ভুলে গেলে হবে না। 32 নম্বর আর্টিকেল কে কি বলেছিল বলতো? কোন একজন ব্যক্তি 32 নম্বর আর্টিকেল। ঠিক আছে, এগুলো তোমরা করবে। আমরা ম্যাথসের দিকে যাই, নাহলে এখানে অনেকটা টাইম কনজিউম হয়ে যাবে। এগুলো তোমরা দেখে নেবে ভালো করে। চলো আমরা ম্যাথস আর রিজনিং পার্টটা আলোচনা করি। চলে যাই কোয়েশ্চেন নাম্বার 36। বলো, রিজনিং এর এই পার্টে সাউন্ড তো তোমাদেরও ব্রেক করে আসছে অবশ্য, যে কিছু করার নেই। আমি আর মানে ব্রেক করবো না। এখন ঠিক আসছে। ঠিক আছে না? ওকে, তাহলে কোয়েশ্চেন নাম্বার 36 করো। আমার ভীষণ বন্ধ হচ্ছে, ব্রেক করে করে আসতে স্ক্রিনে হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, 36 নম্বর একটা করো, ট্রাই করো। তো বলি, একটু একটু করে বলি, দেখো আইডিয়া আসছে কিনা। যে স্যার এটা 60-এর সাথে 15-র একটা রিলেশন দেখতে পাচ্ছি, 4 15 60, তাই না? এটা পেলাম জাস্ট, কিন্তু এই দিয়ে তো কিছু হবে না। এবার 13-র সঙ্গে এটা রিলেশন একটা পাওয়া যাচ্ছে, দেখো তো, 9 13 117 না? হ্যাঁ স্যার। তাহলে দেখলাম এদিকে 9 দিয়ে গুণ হচ্ছে, কিছু রিলেশন পাচ্ছি কিনা আমি দেখছি অ্যাকচুয়ালি। এটা 4 15 60। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি হচ্ছে যে স্যার এই 4 আর 9টা কিভাবে পাচ্ছি? দেখো, আবার আমাকে তো রিলেশন টানতে হবে। তাহলে দেখো, এইটা 8 9 72, আবার দেখো 4 8 32। তার মানে যেটা দিয়ে গুণ করছি সেটা 8 দিয়ে ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি। তাহলে আমার সব থেকে সুন্দর হবে যে স্যার এইটাকে এরকম ভাবে লিখি, দেখো 15 ইন্টু 32, এইটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় তাহলে কাজ খতম। দেখো 4 এলো। তারপর 72 ইন্টু যদি 13 করা হয়, আর এটাকে যদি 8 দিয়ে ভাগ করা হয় 9 9 13 117। তার মানে 64 ইন্টু যদি 12 করি, সেটাকে যদি 8 দিয়ে ভাগ করি, এবার দেখো আমার হয়ে যাবে 96। 96 চলে এলো। ঠিক, তাহলে আমরা চলে যাই তারপর 37। ভাবো, এবার আমি সাথে সাথে বলে দিলে হয়ে যাবে, তোমরা ভাবো। এইগুলো একটু প্র্যাকটিস করতে হয়, বলে দিলেই বলা হয়ে যাবে। যদি উত্তর দেখে নাও, শেষ খেলা। বলছি স্যার, এটার তো অপশন নেই অ্যান্সার। ও, এটা তো আবার অপশন নেই গো। ঠিক আছে, প্রশ্ন চিহ্ন তাহলে দেখা যাক, অপশন ছাড়াই দেখা যাক হয় কিনা। 5 6 11 একটা বাদ করো তো, দেখছি আমি পরে। কিছু পাচ্ছ 3টের মধ্যে রিলেশন? অপশন থাকলে ডেফিনেটলি ভালো হতো, আদারওয়াইজ দেখো যে স্যার 5 আর 6 11। ও, এটা আবার 8 দিয়ে দিয়েছে। হচ্ছে না আটাতে। হ্যাঁ, তার মানে কি বলতো, এইটা এরকম হচ্ছে, দেখো নিচে দুটো যোগ করে উপরেরটা বিয়োগ, এইটা এটা যোগ করলে কত? হ্যাঁ স্যার, 16। 6 মাইনাস 5 10-এর সাথে যোগ, 8 মাইনাস 8 12-এর সাথে যোগ, 9 মাইনাস 7 13-এর সাথে যোগ, 15 হবে তাহলে। এই দুটো যোগ করলে তাহলে 20, 20 থেকে 8 বিয়োগ, তাহলে 12।
তাহলে 9 আর 13 22, 22 থেকে আমি 7 বাদ দিয়ে দেবো, তাহলে কত হবে? আনসার 15। 15 হবে। হ্যাঁ, তাহলে আনসার পেয়ে গেলাম 15। চলে আসি তাহলে এবার পরেরটা 38। তো হবে স্যার। সেটা 27 হবে। হ্যাঁ 27। সেটা দেখেই বুঝতে পেরে গেলে ধীরে ধীরে কনফিডেন্স আসবে। দেখো তোমাদের অনেকের এরকম এসছে কাট অফের কাছাকাছি চলে এসছে লাইভে ফার্স্ট পরীক্ষা দিয়ে, হ্যাঁ কনফিডেন্স চলে আসবে। লেগে থাকতে হবে, ডিসকন্টিনিউ বা ওভার যদি মানে গ্যাপ করো তাহলে মুশকিল হয়ে যাবে। আচ্ছা এগুলো আলোচনা করবো না, এগুলো ওষুধ হবে। তোমরাই পারবে। এটা করবো, করো তাহলে। ক্ষুধা মানে এটা তো ওষুধে। ক্ষুধা খাদ্য স্যার দুর্বলতা হবে। খাদ্য কি রোগ? বিনা ওষুধ ওষুধ না, রোগ জিনিসটা ওষুধ। লজিকটা ভাবতে হবে, বিভিন্ন কারণ বিভিন্ন হতে পারে। ক্ষুধা পেলে ক্ষুধা আমরা মেটে খাবারের খাদ্য দিয়ে। খোঁজ করি। আচ্ছা আমি একটা লজিক বলছি, তোমরা তোমাদেরটা বলো। যেমন ক্ষুধা পেলে আমরা খাবার খাই, তখন রোগ হলে আমরা কি করি? ওষুধ খাই। ওষুধ খাই। না, ডাক্তারও অপশনে আছে কিন্তু। তাহলে ক্ষুধা হলে আমি আর তাহলে খাদ্য খাবার খাই, ওষুধ রোগ খাবার খাই, হলে রোগ আমি হলে ওষুধ খাবো। ওষুধ ওষুধ মেডিসিন। মেডিসিন হবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ওষুধই কারণ তো মনে কিছু হচ্ছে হবে স্যার। কিছু ডাক্তারও তো মেডিসিন আছে, তো ওষুধই হবে স্যার। যে ক্ষুধা মানে ক্ষুধা লাগলে জেনারেল। আমরা খাবার খাই, খাদ্য বলছি, রোগ হলে তাহলে ওষুধই খাই হবে। আদারওয়াইজ খাদ্যের দ্বারা আমাদের ক্ষুধা নিরাময় হয়, ওষুধ দ্বারা আমার রোগ নিরাময় রোগ হয়। নিরাময় হয়। এইভাবে সেগুলো কি আলোচনা দেখো করো। কোয়েশ্চেন নাম্বার 31। অপোজিট গুলো লেখা আছে না, অপোজিট গুলো লেখা আছে না, দেখো তো আমরা ডিউ হ্যাঁ স্যার, opposite গুলো এজেড সব স্যার। বিওয়াই অপোজিট গুলো লেখা আছে। বা বলতে পারি দুটো যোগ হ্যাঁ। করে 27 হচ্ছে। দেখো ডাব্লিউ মানে 23, অপশন ডি মানে 4, তাহলে দেখো দুটো যোগ করে 4 হলো। তার মানে ডাব্লিউ জেড সি হবে, অপশন সি স্যার, অপশন সি হবে এ স্যার। ওয়াই। হ্যাঁ অপশন সি তাহলে স্যার, আমার এম অপোজিট। এন এল এন এম ডিডব্লিউ এজেড বিওয়াই, মানে অপশন সি আনসার এটা। আদারওয়াইজ যদি যাদের অসুবিধা হলো কোড গুলো লিখে নাও। দেখো দুটো যোগ করলে আমার 27, দুটো যোগ করলে 27, দুটো যোগ করলে 27। তাহলে আমার বা বলতে পারি অপোজিট গুলো। তাহলে মানডে MONDAY, এম এর অপোজিট কি হয়? এন হয়। লাভ এল এর অপোজিট ও হয়, এন এর অপোজিট এম হয়, ডি এর অপোজিট ডাব্লিউ হয়, এ এর অপোজিট জেড হয়, ওয়াই এর অপোজিট বয় হয়। বয় কিভাবে পেলাম বলতো? এগুলো অ্যালফাবেটিক্যালি লিখতে হয়। এদের আমাদের লিখতে হয় যে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর জেড হলো তো লাস্টের দিক দিয়ে। তাহলে ঠিক উল্টো ভাবে যদি বলি যে এটা আমার 26তম, এটা আমার 1, তাহলে এর অপোজিট এটা। তাহলে ওয়াই, ওয়াই যদি আমার 25তম হয় তাহলে 25-এর অপোজিট হলো বয়। এটাকে আমরা মুখস্থ করেছি কিভাবে? এ জেড মানে আজাদ, বি ওয়াই মানে বয়, সি এক্স মানে ক্র্যাক্স বা ক্রাক্স। তারপরে ডি দিয়ে আমরা মুখস্থ করেছি ডি এর ডিউ, তাই না? ইভি ইলেকট্রিক ভেহিকল, এভাবে আমরা মুখস্থ করেছি। ইএফ, এফ এর অপোজিট ইউ ফুল, ফুল। জি, জি দিয়ে আমরা করেছি কি জিটি রোড, জিটি। তারপর জি এর পর ইএফ জি এইচ, এইচ এর পর আমরা করেছি কি এইচএস, ইএইচ এইচ আই। আই এর অপোজিট হচ্ছে আর, ইন্ডিয়ান রেলওয়ে, আইআর, জিএইচ আই জিএইচ হলো আই। এবার জে, জে এর অপোজিট কি হবে? জ্যাক, জ্যাক, জে কিউ। তারপর যে কে, কে কে এর অপোজিট হচ্ছে পি, কেভির পিটারসন বা কলকাতা পুলিশ, কলকাতা পুলিশ এরকম হতে পারে কেপি। জানা আছে আর লিখবো? জে কে হলো কেপি, জে কে। এল, এল এর অপোজিট কি হবে? এল তো হয়ে গেল। এল এর অপোজিট কি আছে? এল, এল লাভ, এল এর অপোজিট ও। এল এর পর এম, এম এর অপোজিট এন, খতম হয়ে গেল। এই হয়ে গেল আমার অপোজিট গুলো লেখা হয়ে গেল। দেখো আজাদ, বয়, সিএক্স, ডিউ, ইভি ফুল, ইলেকট্রিক ভেহিকেল ফুল, জিটি, এইচএস, আইআর, এপি, এলও, এমএন। একটার অপোজিট অপরটা।
তাহলে অপোজিট গুলো লেখা হয়ে গেল আমার মুখস্থ। তাহলে আমার কোন অপশনটা হলো এনএলএম, দেখো কোনটায় আছে এনএলএম, অপশন সি হলো স্যার, এটা অপশন সি আনসার। অপশন সি। তাহলে 32-এরটা এবার সকলে ট্রাই করো। এটা তো একই স্যার হবে এটা অপশন এ হবে স্যার, এটা উল্টো এই করে লেখা আছে, নাম্বারটা কিছু নেই, হবে। হ্যাঁ উল্টো উল্টে হবে, দিয়েছে অপশন এ আনসার। উল্টে দিয়েছে ব্যাস, ডাব্লিউটাকে প্রথমে ছিল, ডাব্লিউটা প্রথমে ছিল লাস্টে চলে গেছে, তারপর বি ছিল বি পরে এসছে, তারপর পি ছিল পি আছে, এস ছিল উল্টে দিয়েছে, তার মানে পিটা লাস্টে আসবে, পি লাস্টে আসবে, তারপরে ও হবে, মানে পেছন দিক থেকে পুলিশ দেখে নাও, পেছন দিক থেকে পুলিশ হচ্ছে এইটা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33। স্যার এটা এ নাম্বার হবে, একটার পরে দিয়েছে মানে বি সি ডি যেটা অপশনে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা একটা করে গ্যাপ আছে দেখো, বি এর কোড হ্যাঁ। হচ্ছে 2, ডি এর হলো 4, তারপরে ইউ মানে হচ্ছে এস টি ইউ 21, আর ডাব্লিউ হচ্ছে 23, দুই একটা ছেড়ে ছেড়ে, তারপর ডি এ 4, তারপরে এফ এফ একটা ছেড়ে ছেড়ে, তার মানে হিন্দু HIN DU একটা ছেড়ে, একটা এইচ এর পর আই হয়, এইচ মানে 8, জে 10, জে দিয়ে স্টার্ট হবে, সবগুলোই জে দিয়ে আছে, আই, আই মানে হচ্ছে 9, তাহলে 10, 10 এর পর 11, 11 কি হয় কে, তারপর এন, এন মানে হচ্ছে 14, 15, 16, 16 কি হবে পি, জে কে পি, তারপর ডি মানে 4, 5 বাদ দিয়ে 6 নম্বর, 6 কি হবে এফ, তার মানে অপশন ডি আমার হয়ে গেল আনসার। আর ইউ মানে 22, 21, 23 হবে, মানে ডাব্লিউ আনসার হয়ে গেল আমার এটা। এইটা তো খুবই সহজ। এর এর যে লেটার গুলো অপশন রয়েছে ডি না, আনসার ওটা, ডি আর নাম্বারটা কোথাও হবে। নেই, হ্যাঁ, আর অপশন ডি। নেই। হ্যাঁ আর নেই। আচ্ছা দেখো প্রন, এখানে আর আছে, কিন্তু এইগুলোতে কোথাও আর নেই। এবার দেখো সেন্ট, ACNT, এসও আছে, ইও আছে, এনও আছে, টি আছে, তার মানে এগুলো সব হবে, কিন্তু এইটা হবে না। চলে যাই ম্যাথস সেকশনে। কোয়েশ্চেন নাম্বার 46 করো, ভেবে নাও আগে। প্রশ্নে বলছে ABCDXYZ এইরকম 26টি সংখ্যা, এবার এক্স থেকে প্রত্যেকটা বাদ দেওয়া Zero হচ্ছে, হবে। এক্স মাইনাস, হ্যাঁ রাইট, এক্স মাইনাস এক্স, একবার এ বাদ দিচ্ছি, এক্স থেকে একবার বি বাদ দিচ্ছি, সবটা বাদ দিচ্ছি, এক বি বাদ হলো, একবার সিও বাদ হবে, তারপরে ডিও বাদ হবে, এরকম করতে করতে এক্স থেকে তো এক্সও বাদ হবে, বলো এক্স থেকে তো এক্সও বাদ হবে, আর যখনই এক্স থেকে এক্স বাদ দেবো তখনই তো একটা জিরো আসবে, ব্যাপারটা বুঝছো? এক্স থেকে সবটা বাদ দিচ্ছি, এক্স থেকে এ বাদ দিলাম, প্রথমটা বাদ হলো, তারপরে বি বাদ হলো, তারপরে সি বাদ হলো, তারপরে ডি বাদ হবে, তারপরে ই বাদ হবে, এরকম করতে 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 এক্স থেকে এক্স বাদ হবে, এক্স থেকে ওয়াই বাদ হবে, এক্স থেকে জেড বাদ হচ্ছে, সেগুলো লেখা রয়েছে অবশ্য, কিন্তু এক্স থেকে এক্স বাদ হবে সেটা লেখা নেই, ওটা ডট ডট দিয়ে কাজ চালিয়ে দিয়েছে। তাহলে এক্স থেকে এক্স যখনই বিয়োগ করবো আমি জিরো পাবো। আর আমি জানি স্যার গুণ করতে বলেছে, যে কোনো একটা সংখ্যা যদি বাই চান্স মাঝখানে জিরো চলে আসে, যত বড়ই সংখ্যা গুণফল হোক না কেন, ওই জিরো আসার জন্য সবটা গুণ করলে আমার জিরো চলে আসবে, ঠিক না? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার হলো বলো তো? তার আনসার জিরো হবে। হ্যাঁ স্যার হ্যাঁ বুঝতে পেরেছি। এবার তারপরে ট্রাই করো, এত এর একক স্থানীয় অঙ্ক কত? ইউনিট প্লেস সেটা 7 হবে না? 4 দিয়ে 337 কে ভাগ করতে হবে, তো 1 বেরাচ্ছে, 7 পাওয়ার 1 7। এবার যাদের করা নেই তাদের বলি, যে কোনো নম্বরের বড় পাওয়ার যদি থাকে, যত বড়ই পাওয়ার থাক না কেন, যত বড়ই পাওয়ার থাক, ধরো আমার এককের ঘরের সংখ্যা বলেছে, মানে শুধু একটা ঘর লাগবে লাস্টে, তাহলে প্রথমে আমার দেখো 337-এর পাওয়ার আছে, তার মানে স্যার আমার 3 কাজে লাগবে না, মুছে দিলাম, তার মানে পড়ে রইল কত, 7⁻³ 337। এবার এত বড় পাওয়ার স্যার বার করবো কিভাবে?
এই বড় পাওয়ারকে ছোট করার জন্য না 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা থাকবে সেইটা লিখতে হবে। তাহলে বড় পাওয়ার আমার 337, সেটাকে আমি 4 দিয়ে ভাগ করলাম। 4 দিয়ে লাস্ট 2 ডিজিটকে ভাগ করলেও হয়। তো যাই হোক, 4 4 8 32, 17, 4 4 16, তার মানে রিমাইন্ডার বা ভাগশেষ 1 রইলো। তাহলে এত বড় পাওয়ার আমি কিভাবে পাবো? এখন নতুন পাওয়ার হয়ে গেল 7^1। সে যে কোনো নাম্বার হোক না কেন, পাওয়ার যদি বড় হয় সেটাকে ছোট করার জন্য আমরা 4 দিয়ে ভাগ করব। যেটা ভাগশেষ থাকবে সেই ভাগশেষটাকে নতুন পাওয়ার লিখবো। তার মানে 337-এর বদলে আমি 1 লিখলাম। এবার 7^1 মানে আমরা জানি 7, তাহলে আমার আনসার হয়ে যাবে 7। এবার অনেকের মনে হবে স্যার 337 ছিল, আপনি 3 3 কেটে দিলেন কেন? 3 3 কেন কাটলাম জানো? আমার যেহেতু এককের ঘরের সংখ্যা চেয়েছে, তাই দশক আর শতক আমার কাজের না, তাই কেটে দিলাম। আচ্ছা, এবার 48 নম্বর। কেউ বলতে পারো যে আমরা খুব তাড়াতাড়ি কিভাবে বার করতে পারবো কোনটা সব থেকে ছোট? গ্যাপ তো সমান নেই, গ্যাপ কারণ করতে হবে, গ্যাপ করে এলসিএম করে হ্যাঁ, কারেক্ট। তাহলে আমার গ্যাপ যদি সমান থাকে তো ওয়েল এন্ড গুড, যদি গ্যাপ সেম না থাকে তাহলে আমি গ্যাপ ইকুয়াল করব। এবার অনেকের মনে হবে স্যার কোন গ্যাপের কথা বলছেন? দেখো এই যে 5/7 আছে না, লব আর হরের গ্যাপের কথা বলছি। এই গ্যাপের গ্যাপ কত? 2। এবার 7/8 এই গ্যাপ কত? 1। তারপরটা কত? 11/12 এই গ্যাপ কত? 1। আবার তারপরেটা 13/16 এই লব আর হরের মধ্যে গ্যাপ কত? 3। এই গ্যাপ গুলোকে ইকুয়াল করতে হয়। যে স্যার কিভাবে করব? এই গ্যাপ তো এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে 1 আছে, এখানে 3 আছে, এদের তখন লসাগু করতে হয়। তো 2, 1, 1 আর 3 এদের লসাগু হয় 6। 6। তাহলে আমাকে সবগুলোকে 6 করতে হবে। তাহলে প্রথমটাকে আমি তাহলে কত দিয়ে গুণ করব? রয়েছে 2, আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। 3 দিয়ে। তারপরে দ্বিতীয়টিতে রয়েছে 1, 6 করতে গেলে 6 দিয়ে গুণ করতে হবে। তারপরটিকেও 6, তারপরটিকেও 2। এবার স্যার গুণ তো লিখে দিলাম, তাহলে কি সবগুলোকে গুণ করতে হবে? 5 কেও 7 কেও? কোনো দরকার নেই, নিচেরটাকে করবো না, শুধু ওপরেরটাকে গুণ করো। ওপরেরটাকে গুণ করলে কত হবে? 3 5 15। এটা গুণ করলে কত হবে? 6 7 42। তারপরে 6 11 66, 11 13 দিয়ে 26। এই যে আমি গুণফল গুলো বার করলাম, তোমাকে শুধু এই গুণফল গুলো 15, 42, 66 আর 26, বলো কোনটা 15 হবে না? 15 সব থেকে ছোট। 15, 42, 66 আর 26, তাদের মধ্যে 15 সব থেকে ছোট। আমি এগুলোর মধ্যে 5/7 হচ্ছে সব থেকে ছোট। 5/7 তো অপশনই নেই দেখছি, এটা 5/6 লিখে ফেলেছে, এটা 5/7 হবে, ডি অপশনটা 5/7। ক্লিয়ার সবার? তাহলে এইরকম যে কোনো ভগ্নাংশ থাকবে, তাহলে তাদের গ্যাপ বার করতে হবে। গ্যাপ গুলো ইকুয়াল হয়ে গেলে সাথে সাথে যেটা উপরে ছোট সেটাই। যদি গ্যাপ ইকুয়াল হয়ে যেত তাহলে স্যার লবে যেটা ছোট হবে সেটাই উত্তর। আর যদি গ্যাপ ইকুয়াল না হয়, গ্যাপ গুলো ইকুয়াল করে উপরের লব গুলোর সাথে গুণ করে যে ভ্যালুটা হবে সেটা আমি দেখে নেবো কোনটা ছোট হচ্ছে। চলে যাই কোশ্চেন নাম্বার 41। এগুলো তোমরা রিভিশন দেবে না? হ্যাঁ বলো। ওই দুটো ভগ্নাংশকে নিয়ে কোনাকুনি গুণ করে তারপরে দুটোর মধ্যে যেটা হ্যাঁ, ছোট ও করতে হবে। ডিফারেন্ট ফর্মুলা আছে, ডিফারেন্ট লজিক আছে, ডিফারেন্ট, আমি ওটাও শিখিয়ে রেখেছি, ওটাও করতে পারো, দুটো দুটো করেও করতে পারো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 49। স্যার এটা 300 আনসার হবে স্যার। 25% এর ভ্যালু হচ্ছে 75, দুটো তাহলে দুটো করে 100% এর যদি ভ্যালু আমি হচ্ছে গুণ 300। করতাম টাইম নষ্ট হতো কিনা দেখো তো। দুটো দুটো করতে গেলে আমি কি হতো? 5 8 40, 7 7 49, তাহলে এই দুটোর মধ্যে হলো। তাহলে এই দুটোর মধ্যে ছোট পেলাম। তারপর আবার এইটার সঙ্গে 1 নম্বরের সঙ্গে 3 নম্বরটা করতে হবে। 5 12 60, 7 11 77। ঠিক আছে, আবার এটার সাথে এটা করতে হ্যাঁ হবে, স্যার, তাহলে টোটাল 3 বার কাজ করতে হবে। টাইমের ব্যাপার চলে আসবে। তাই জন্য আমি এইটাও শিখিয়েছিলাম। ওটা তো গ্যাপ, ওটা তো শিখেছি সাইড, যখন দুটো বা তিনটে থাকবে, খুব বেশি হলে তিনটের বেশি হলে আর আমি ওই ক্রস মাল্টিপ্লাই করবো না, টাইম কনজিউম হয়ে যাবে।
দুটো আছে হলে স্যার। সব থেকে তাড়াতাড়ি হবে। ধরো ধরো বলো 5/7 স্যার, আর 7/8, এই দুটোর মধ্যে ছোটকে তখন তুমি কর্নার গুণ করে দাও, যে স্যার কর্নার গুণ করলাম, বাচ্চাটা এদিকে 40 হলো আর এদিকে 7×7 49 হলো, তার মানে এই দুটোর মধ্যে এটা ছোট। তাহলে সবাই একটু দেখে নাও তো, আমি এখানে বলেই দিই, যখন বলা হবে, যখন দুটো থাকবে ভগ্নাংশ, ধরো বলা হলো 11/13 আর একটা সাপোজ 10/23, এই দুটোর মধ্যে কোনটা ছোট বা কোনটা বড় হবে, তখন কি করতে হয়, কর্নার গুণ করে দিতে হয়। এইটা গুণ করে দিলাম, ঠিক আছে? তাহলে 3, 5, 2 253 হয়ে গেল, 253 গুণ করলাম, আর এদিকে আর দুটো কর্নার হলে গুণ করলে 130। তাহলে ছোট এই হচ্ছে দুটোর 10/23। মধ্যে আমি পেলাম ছোট, সেকেন্ডেরটা ছোট এই তাহলে যাবে আনসার। সেকেন্ডেরটা ছোট কর্নার গুণ করে দিতে হবে। Correct. দুটো থাকলে তখন এভাবে করবো, কিন্তু দুটো পেরিয়ে 3টে হয়ে গেলে, আর যদি 4টে হয়ে যায়, যখন এখানে 4টে রয়েছে, তো ডেফিনেটলি আমি ওই গ্যাপের দিক দিয়ে যাব। চলে আসি আমরা 49। 49টা স্যার 300 আনসার হবে স্যার। 300 হলো। হ্যাঁ, হ্যাঁ, কোন সংখ্যা 25% ভ্যালু 75% 275, তাহলে একশো ভ্যালু হচ্ছে আপনার 3 গুণ 300। দুই ভাবে আমরা দেখি, সবাই যেটা বুঝতে পারবে সেটা প্রথমে বলি। কোন একটি সংখ্যার সঙ্গে কোন একটা সংখ্যা এক্স তার 75% বার করব, তার সাথে বলছে 75 যদি যোগ করি তাহলে আমি সংখ্যাটি পাই। সংখ্যাটি কত, এক্স ধরেছিলাম, মানে এক্স পাই। বুঝে গেল? এখান থেকে এক্স এর ভ্যালু বার করব, বেশ, চলে এলো অঙ্ক, তাই না? তাহলে এখানে কত এলো আনসার, 75, এভাবে করে আমরা পেয়ে গেলাম 300। হ্যাঁ 300 আনসার হলো। চলে যাই, বলো 50-এরটা কিভাবে করব? ওটা স্যার দুই হবে, হবে একটা কি? রেসিপি হবে, একটা সাকসেসিভ হবে স্যার। সাকসেসিভ করতে হয়, সাকসেসিভ। তাহলে আমরা ফর্মুলা দিয়ে করব, যদি দুটো ডিজিট হয়। 3টে হলে আমরা রেশিও দিয়েও করতে পারি, আমরা ফর্মুলা দিয়েও করতে পারি, কেউ ফর্মুলা করলে করো। যে স্যার কি ফর্মুলা আছে, দেখো, যে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এটা হলো দুটো। তাহলে প্রথম দুটো দেখো, প্রথমেরটা 10, তারপরটা 20, তাহলে আমি করবো 10, 20 প্লাস 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তাহলে আমি এখানে পেয়ে গেলাম 32। প্রথম দুটো করে পেলাম কিন্তু 32, প্রথম দুটো, এখন স্যার 30% আছে। 49.6 আনসার, অপশন বি আনসার হবে এটা 49.6। হ্যাঁ, এবার এখনো আমার এইটা আছে, যে স্যার 32% হলো, এবার আমার সঙ্গে এর সঙ্গে 30% করবো। তা 32-এর সাথে কি 32-এর সাথে 30 যদি করি, তাহলে আমার 60-এর থেকে বেশি উত্তর হওয়া উচিত, কিছু হলেও। দেখি 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 দেখি, ও ডিসকাউন্ট বলেছে গো, মাইনাস হবে কিন্তু, ডিসকাউন্ট আছে, ছাড় মানে মাইনাস, তাহলে আমার এখানে মাইনাস হবে। তাহলে এগুলো একটু ঠিক করি, মাইনাস করি, তাহলে এটা -10 -20 প্লাস -10 ইন্টু -20 ডিভাইডেড বাই 100, তাহলে এদিকে পেলাম -30, এদিকে পেলাম 2, তার মানে 28%। তাহলে প্রথম দুটো থেকে 28 পেলাম। সব থেকে বেস্ট কি হবে, এটাই, এই প্রসেসে করা বেস্ট হবে না কোন ভাবে করবো বেস্ট হবে বলো? স্যার রেশিও রেশিও দিয়ে বললে সব থেকে ভালো হয়। দেখো, আমি রেশিও দিয়ে বলছি, সবাই বুঝতে পারবে, যাদের হয়নি তারাও বুঝতে পারবে। দেখো, এই ফর্মুলা বাদ দাও, বলছি কোন একটা জিনিস 100 টাকা দাম ছিল, প্রথমে 10 ছাড়লাম, 10% ছাড়লাম, 10% ছাড়লাম মানে কত হবে, 90 টাকা দাম হবে। তারপরে বলছে যে 20% ছেড়েছি, তার মানে কোন একটা জিনিসের দাম যদি 100 হয়, 20 ছাড়লে কত হবে, 80। তারপর কোন একটা জিনিসের দাম 100 হলে 30 ছাড়লে কত হবে, 70। এবার জিরো গুলো কেটে দাও, জাস্ট জিরো গুলো কেটে দাও, 0 0 স্যার 0 0 0 0 0 0 কেটে দিলাম, তাহলে এদিকে হলো আমার কত, 100। আর এইদিকে কত হলো বলো, এদিকে কত হলো, 8 9 72 ইন্টু 7, 8 9 72 ইন্টু 7, 504 স্যার। 504, এদিকে 1000, এদিকে 504, এদিকে 1000। যেহেতু আমার শতকরায় চেয়েছে, তাহলে আমি এটা কি করলাম, 10 দিয়ে ভাগ করে দিলাম, বা ডেসিমেলটাকে সরিয়ে নিলাম, তাহলে 10 দিয়ে ভাগ করলে স্যার এটা হবে। তার মানে দাঁড়ালো কি, আগে 100 ছিল, এখন কমে আমার হলো, এগুলো কিভাবে পেলাম জানো, এটা গুণ করে দিতে হয়, সাকসেসিবল এগুলো গুণ করে দিতে হয় উপর নিচে। তাহলে আমার কমলো কত, দেখলাম স্যার 49.6% কমে গেল।
কমে গেল। 100 থেকে বাদ দিলে আমার কমলো কত? 49.6। যদি কারো অসুবিধা হলে নক করবে কিন্তু। বলো রিয়া, বুঝতে পারছো কি? বলবে কিন্তু, বুঝতে না পারলে বলবে। সাউন্ড পেলাম না তোমার। ঠিক আছে। দেখো কতবার। না স্যার, হ্যাঁ। বুঝতে পেরেছি স্যার। তারপরে চলে যাই 51। যাদের যাদের অসুবিধা হবে মাইক অন করে বলবে, কোনো প্রবলেম নেই, আরো একবার বলানো হবে। কোয়েশ্চেন তো খুবই কম, 15, 16, 20 টাকা করে কোয়েশ্চেন, 2-3 বার বলা যাবে, অসুবিধা নেই, শুধু বলো। এই স্যার বিক্রি এটা 5 টাকায় 16টা চকলেট পাওয়া যায়। 3% লাগবে স্যার, অপশন নিলাম স্যার, এটা 51 এরটা, অপশন এ 51। দেখো টাকা ফিক্সড, 5 টাকায় 16টা কিনছে, বিক্রি করার সময় 5 টাকায় 12টা বিক্রি করছে, তার মানে 4টে লাভ করছে ও। 16টা কিনে 12টা বিক্রি করছে, 5 টাকা ফিক্সড। 5 টাকারই ঘটনা, 5 টাকা ফিক্সড, 16টা কিনে 12টা বেচছে, তার মানে 4টে নিজের কাছে রেখে দিচ্ছে, তার মানে 4টে লাভ করছে ও। বলো, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে কি করবো এবার? ব্যাপারটা বলো তো, 16 টাকায় 4টে লাভ না 12 টাকায় 4টে লাভ? এইবার কনফিউশন তৈরি হবে না? 16 টাকায় 4টে লাভ না 12 টাকায় 4টে লাভ? স্যার 12 টাকায় 4টে লাভ। তার মানে দেখো যে কোন একটা কাস্টমার এলো, কাস্টমারকে বলে দাদা, কাস্টমার জানে না, কাস্টমার 16টা পাওয়ার কথা সাপোজ, কাস্টমারকে 12টা দিল, 12টা দিয়েই দাদা 12টা দিলাম, তার মানে 4টে কম দিল, 12টা দিয়েই ও 4টে লাভ করে নিল। যদি অসুবিধা হয় আমি টাকা দিয়েই বলি। ধরো স্যার ক্রয় মূল্যটা তো এখানে তো ক্রয় মূল্যটা কোনটা হবে এটাই বুঝতে পারছি না। ক্রয় মূল্য এটা সংখ্যা আছে দেখো। হ্যাঁ 16টি লেখা আছে। 16খানা, তাহলে এরকম কি হলো? হ্যাঁ তাহলে তো ক্রয় মূল্যের উপর হিসাব হবে না। বুঝতে সুবিধা হবে। দেখো 16টার কেনা দাম 5 টাকা, তাহলে একটার কেনা দাম কত? 5/16, ঠিক আছে? বিক্রি করার সময় 12খানার কেনা দাম, বিক্রি দাম 5 টাকা, তাহলে একটার বিক্রি দাম কত? 5/12। একটার বিক্রি দামকে আমি গোল করে দিলাম, ঠিক আছে? এ অব্দি অসুবিধা নেই? ঠিক আছে স্যার। তাহলে কেনা দাম হচ্ছে 5/16 ইস্টু বিক্রয় মূল্য হচ্ছে আমার স্যার 5/12। এবার দেখো কি হবে, উল্টে যাবে না? 5 5 স্যার কেটে গেল, 1 1 হলো, তার মানে 12:16। তার মানে কেনা দাম হলো 12, বিক্রি দাম হলো 16, ঠিক আছে? এবার এটা সিপি লিখি, হ্যাঁ স্যার। এটা এসপি। স্যার আমি এইভাবে করেছিলাম, 5/12:5/16। আদারওয়াইজ স্যার এটা একটু বড় ফিল হচ্ছে, আমি আরো একভাবে বলি, দেখো আরো বুঝতে সুবিধা হবে। দেখো দুটোরই তো কেনা দাম আর বিক্রি দাম সেম। স্যার দেখলাম যে 16খানা সিপি অফ 16 চকলেট ইকুয়াল টু এসপি অফ 12 চকলেট, তাই তো? ইংরেজিতে লিখলাম এটাকে, আর কিছুই না। যে 16টা চকলেটের যা ক্রয় মূল্য, যেটা 5 টাকা, বিক্রয় মূল্য 12টা চকলেটেরও 5 টাকা, এই দুটো তাহলে সমান। তার মানে কি স্যার, সিপি ইন্টু 16 ইকুয়াল টু এসপি ইন্টু 12। এবার সিপি বাই এসপি করে দাও, সিপি বাই এসপি করে দাও, তাহলে স্যার 12/16। তাহলে এবার দেখে নাও স্যার, সিপি 12 টাকা, এসপি 16 টাকা, সিপি 12, এসপি 16। তার মানে কি, কিনেছি আমি 12 টাকায়, বিক্রি করেছি 16 টাকায়, মানে আমি 4 টাকা লাভ করেছি। তাহলে 100 টাকায় কত? 33 1/3। কারোর অসুবিধা হলো? 3 রকম ভাবে বললাম, পরে নোট ডাউন করে নেবে, এটা অসুবিধা নেই। তুমি আর ব্যাপারটা ভালো করে বুঝে নাও। বলো হ্যাঁ, কারোর কোনো বুঝতে অসুবিধা পেরেছি হলো? স্যার। না স্যার, বুঝতে পেরেছি। দেখো প্রশ্নে বলছে এক ব্যক্তি 5 টাকায় 16টি চকলেট ক্রয় করে, তার মানে 16টি চকলেটের ক্রয় মূল্য হচ্ছে 5 টাকা, আর 12টি চকলেটের বিক্রয় মূল্য হলো 5 টাকা। তার মানে 16টি চক্রের ক্রয় মূল্য যা, 12টি চক্রেরও বিক্রয় মূল্য তাই। তাহলে ক্রয় মূল্যটাকে সিপি লিখলাম। তাহলে সিপি অফ 16 আর্টিকেল ইকুয়ালস টু এসপি অফ 12 আর্টিকেল, অফ মানে মাল্টিপ্লিকেশন।
এবার সাইড চেঞ্জ করে দিলাম, সিপি 12, এসপি 16। 12 টাকায় কিনেছে, 16 টাকায় বিক্রি করেছে, 4 টাকা লাভ। সিম্পল। আশা করি সবার ক্লিয়ার। বলো। হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। বাকিটা শান্তনু, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার পেরেছি বুঝতে। তোমার কি জমে গেলে নাকি ঠান্ডায় সবাই? হ্যাঁ স্যার তাই মনে হচ্ছে। চলে আসি তাহলে, এবার দেখো 52 একটা। 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সাথে সমান। এক্ষুনি যেটা করলাম ওইটাই অঙ্ক। দেখো 6খানা আর্টিকেলে সিপি অফ বলছে স্যার এটা 6টা দ্রব্যের 20% আনছে স্যার। 20 অপশন বি 20%। 6টি দ্রব্যের ক্রয় মূল্য, তাহলে হ্যাঁ, লিখি 1 ক্রয় বাই মূল্য। 5 ইন্টু 100 দেবো। কারেক্ট। তাহলে আমি এভাবে কেউ লিখতে পারি যে স্যার সিপি অফ 6টা আর্টিকেল ইকুয়ালস টু 5খানা দ্রব্যের বিক্রয় মূল্য মানে এসপি, তাহলে 5খানা দ্রব্যের এসপির সাথে সমান। তাহলে আমি কি করলাম, সিপি বাই এসপি করে দিলাম। তার মানে কি পেয়ে গেলাম, 5/6। তাহলে 5 দেখছি বাই যে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করেছি। তাহলে কেনা দাম আমার 5 টাকা, 1 টাকা লাভ। 100 গুণ করে দিলাম, পেয়ে গেলাম আমি 20%। সেম আছে 53 এরটা, এটা এইচডব্লিউ তে রেখে দিলাম, করে ফেলবে তোমরা হোমওয়ার্ক। তো 33/3 হবে এটা। সরি 2/3 কেন দিয়েছে? দেখে নি, 3 দেখে নিচ্ছি আমি ডেটা। 24 আর 18 কাটাকুটি করে না, তাহলে 18:24। 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে 4, 1 লাভ, 1 টাকা লাভ। 1/3 হবে, এটা 1/3 করে দিলাম অপশনে। করো 54 নম্বর এটা 54। স্যার এক্সামে যদি এরকম ভুল দেয় তাহলে এই অপশনটাতেই কারেক্ট করলে কোনো অসুবিধা নেই, মানে যদি না, ঠিক করা হয় এক্সামে তোমাকে ভুল দেবে না, এটা আমার উপর, আর এক্সামের উপর ভরসা রাখো তোমরা। আর যদি ভুল দেয় তোমাকে নাম্বার ফুল দেবে, গ্যারেন্টি। কারণ এইখানেও দেখো বোঝা যাচ্ছে না যে স্যার এইটারে 33/1/3 হতে পারে, এখানেও মিস স্পেলড হতে পারে, কারণ এটাও 23 আছে, 23-এর জায়গায় এখানেও 3 হতে পারে। তো কোনটা হবে শিওর নয়, তাহলে এটা আমি 33/1/3 এটা রাখলাম। যদি এরকম অপশনে থাকে তুমি 100% নাম্বার পাবে, আদারওয়াইজ ওটা বাদ দিয়ে ইভ্যালুয়েশন হবে, চিন্তার কোনো কারণ নেই। চলে যায় এবার 54। স্যার এটা অপশন সি আনসার স্যার 54 টা। ওকে, দেখি সবাই একবার পড়ে নাও, হ্যাঁ আমি স্যার বলছি। সেটা হবে। এক হ্যাঁ স্যার ব্যক্তি অপশন সি 5%, আসছে। ওকে, এক ব্যক্তি 5% লাভের টিভি বিক্রয় করে। হলো, এই গতকালের অঙ্ক এরকম একটা অঙ্ক ছিল, 5% লাভ আগে করছিল, 2400 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হবে। তার মানে 3% দাম বেড়ে গেল। কেন? দাম বাড়িয়েছে 2400 টাকা বলে। তাহলে 3% চেঞ্জ হলো, 5% ছিল আজকে 8% হলো, তার মানে 3% বাড়লো। কেন? টাকার দিক দিয়ে 2400 টাকা বাড়িয়েছে বলে, তাই। তার মানে 1% এর ভ্যালু কত? 800 টাকা। আর কোন জিনিসের ক্রয় মূল্য আমরা কি ধরি? 100 তে হিসেব করি। 100% মানে কত? তাহলে 8000 টাকা, মানে 80,000 টাকা। তাহলে আনসার হয়ে গেল সি। ও, সাইডে সরে গেল, দাঁড়া। এবার চলে যাই 56, 56। স্যার 22 টাকা অ্যান্সার। স্যার 22 টাকা হচ্ছে স্যার এটা। 22 টাকা।
আচ্ছা দেখি, 10 বছর আগে কোনো মোবাইলে 3 মিনিট 30 সেকেন্ড কথা বললে 10 টাকা খরচ হতো। 3 মিনিট 30 সেকেন্ড কথা বললে 10 টাকা খরচ হতো। সবগুলোকে সেকেন্ডে করে না, 3 মিনিট 30 সেকেন্ড, তার মানে 210 সেকেন্ড হচ্ছে। 3 মিনিট মানে 318 180 প্লাস 30 মানে 210 সেকেন্ড কথা বললে 210 সেকেন্ড কথা বললে 10 টাকা খরচ হতো। আর বর্তমানে তাহলে 7 মিনিট মানে 7 মিনিট মানে কত, 6 7 42 420 আর তার সাথে 42 যোগ, তার মানে 462 মিনিট কথা বললে বা সেকেন্ড, সরি 462 সেকেন্ড কথা বললে কত সময় কত টাকা লাগবে। সিম্পল ঐকিক নিয়মে তাহলে 10 ডিভাইডেড বাই 1 টাকার জন্য 1 সেকেন্ড কথা বললে 10 বাই 210, তাহলে 10 বাই 210 ইন্টু 462, 0 0 কেটে 21 দিয়ে কেটে দাও, কেটে দিলাম, 21 দিয়ে কাটলাম, 21 দিয়ে 42 22, তার মানে হচ্ছে 22 রুপিস বা টাকা। চলে যাও 57। স্যার অপশনে কোনো গন্ডগোল লাগছে। কোয়েশ্চেন বলা হলো এক্স মাইনাস রুট এক্স ইকুয়ালস টু 20 হলে রুট এক্স এর মান কত। সবাই বাকিরা ট্রাই তো করো, তারপরে আমি দেখছি। কেউ ট্রাই করছো, নালে করবো ডাইরেক্ট? স্যার ট্রাই করছি কিন্তু ভুল আছে, হচ্ছে না, অপশন দিয়ে করলে হচ্ছে না। হবে হবে আরেকবার হবে। try করি, একটু দাঁড়াও। স্যার এক আমারও সাইডে হচ্ছে নিয়ে না। আসে, এক সাইডে নিয়ে আসো। দেখো আমি একটু হিন্স দিয়ে দিই, এক্স মাইনাস রুট এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। এটা একটা বর্গ, রুট এক্স এর হোল স্কোয়ার, এটা মাইনাস রুট এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0, এইটুকু হিন্স দিলাম, করো তারপর। সেটা এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আছে সূত্র। না, তার জন্য 2 Just ফর্মুলা a- লাগতো, এ স্কোয়ার মাইনাস ও 2 লাগতো, এখানে 2 নেই, তার মানে এটা মিডিল ফ্যাক্টর করতে হবে অ্যাকচুয়ালি। আমি বলে দিচ্ছি, এটা রুট এক্স এর হোল স্কোয়ার মাইনাস, দেখো 20, 20 কে ভাঙলে 4 5 20 হয়, 4 5 20, তার মানে মাইনাস 5 রুট এক্স প্লাস 4 রুট এক্স মাইনাস 20 ইকুয়ালস টু 0। 20 কে ভাঙলাম আমি, 20 কে একটা 5 এ ভাঙলাম, একটা 4 এ ভাঙলাম। এবার এই দুটো থেকে রুট এক্স কমন নিয়ে নাও, তাহলে একটা হলো রুট এক্স মাইনাস 5, আর পরেরটা থেকে 4 কমন নিয়ে নাও, তাহলে রুট এক্স মাইনাস 5 ইকুয়ালস টু 0। এবার এই দুটো থেকে রুট এক্স মাইনাস 5 কমন, রুট এক্স মাইনাস 5 কমন ইন্টু রুট এক্স প্লাস 4 রইলো ইকুয়ালস টু 0। এবার প্রথমটা যদি আমার 0 হয়, এইটাকে যদি আমরা 0 ধরি, তাহলে রুট এক্স মাইনাস 5 যদি 0 হয়, তাহলে এক্স ইকুয়ালস টু 25 স্কোয়ার করলে অপশনে আছে রুট এক্স ইকুয়ালস টু 5 নেই, তাহলে এটা চলে যায়। রুট এক্স চেয়েছে অনলি, রুট এক্স চেয়েছে অনলি, একটু ছোট করি তাহলে বোঝা যাবে। অনলি রুট এক্স চেয়েছে, সকালেই গেছে। রুট এক্স ইকুয়ালস টু -4 আনসার হবে মাইনাস তাহলে। 4 হবে, -4। এদিকেরটা ধরলে রুট -4 এক্স হবে স্যার, প্লাস ওটা 4, -4। তাহলে রুট এক্স ইকুয়ালস টু -4 হবে আনসার। স্যার এটাকে তাহলে হয়ে স্বাভাবিক গেল করে তো তাহলে বসিয়ে পাচ্ছি না কেন ব্যাপারটা, মানে -4 কে যদি এবার বসাই তাহলে 20 আসবে কি? এটা রেশনাল নাম্বার না, না ইররেশনাল নাম্বার, তাই জন্য পাওয়া যাচ্ছে না। আচ্ছা দেখো ফ্যাক্টর সবসময় পূর্ণ সংখ্যায় হবে তার কোনো ব্যাপার নেই। এবার তুমি ওখানে 4 বসিয়ে দেখো, এটা কিন্তু পাবে না। -4 তারপর হ্যাঁ মানে √4 মাইনাস হলো, স্যার বোথ সাইড তো সেম হচ্ছে না, স্যাটিসফাই করছে না। এখানে মাইনাসের, স্যার ভ্যালু মাইনাসের রুট বসিয়ে একটা ইমাজিনারি নাম্বার হয়ে যায় না? ইমাজিনারি ইররেশনাল, হ্যাঁ ওই জন্য বললাম না, রেশনাল নাম্বার নয় বা রিয়েল নাম্বার নয়, তাই জন্য এই ব্যাপারটা হয়ে যেতে পারে। কেন এদের ফ্যাক্টর তো ইমাজিনারি হতেই পারে, একটা একটা ইমাজিনারি ফ্যাক্টর হতে পারে। যখন ইমাজিনারি ফ্যাক্টর হবে তখন আর আমাদের অপশন গুলো বসিয়ে মিলবে না। চলে আসি তারপরে আমরা এই অঙ্কটা কিভাবে করব, অনেকদিন ধরে করে আসছি এই অঙ্কটা, বলো তো কি ফর্মুলা দিয়ে স্যার করব? স্যার বলছি M1D1 এটা দিয়ে হ্যাঁ W1 M1 D1 দিয়ে H ফর্মুলা দিয়ে করে নেবো। M1D1 H1 by W1 is equal to M2D2 H2। তাহলে প্রশ্নে দেখো স্যার বলছি বলছে ও যে মানে কি 7, এন না অর স্যার?
অ্যান্ড ও মানে অ্যান্ড, অর থাকলে ওটা অথবা And, থাকতো। হ্যাঁ, ও তাহলে তাহলে ঠিক আছে। 7 জন বালক প্লাস 3 জন গার্লস কোনো একটি কাজ ম্যান পাওয়ার হলো। ম্যান পাওয়ার ইন্টু নাম্বার, দেখো ফর্মুলাটি আমি বলে দিই, ম্যান পাওয়ার ইন্টু নাম্বার অফ ডেজ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ওয়ার্ক। যদি ওয়ার্ক দেয়া থাকে, যদি না দেয়া থাকে তাহলে M1D1 ইকুয়ালস টু M2D2, সিম্পল। আচ্ছা, তারপরে ইকুয়ালস টু লেখা আছে যে 10 দিনে এই কাজটি করে। অন্যদিকে ওই একই কাজটি 8 জন বয়েজ প্লাস 2 জন বালিকা গার্লস এই কাজটি 8 দিনে করে, তাহলে এটা 8 দিনে করে ইন্টু 8 ইকুয়ালস টু বলছে যে 12 জন বয়েজ যদি একদিন কাজ করতো, একদিনে কতটা করবে? আগে এই কাজটা তো করে ফেলি, এইটা আগে বার করো, দুটোর মধ্যে রিলেশন বার করো। কর্নার গুণ করে দেখো, গুণ টুন করে রেশিও বার করো, করি তাহলে আমি। বয় আর দেখো। গার্লের রেশিও 7:3 হচ্ছে ওটা। হ্যাঁ, তাহলে 7 10 70 বয়, 3 10 30 কেটে দিলেও হতো, যে ঠিক আছে 3 10 30 গার্ল, 8 দিয়ে করলাম 64 বয়, 8 দিয়ে করলাম 16 গার্ল, এদিকে সাইড চেঞ্জ করে দিলাম, তাহলে 6 বয়, মাইনাস হয়ে যাচ্ছে যে বাবু গার্লটা। হ্যাঁ স্যার, মাইনাস এসে যাচ্ছে। মাইনাস এসে যাচ্ছে না? দেখো তো একবার, হ্যাঁ আমার তো 8 8 মাইনাস 8 দিয়ে মাইনাস 16। মাইনাস আসছে। মাইনাস চলে আসছে। 30 তো বড় হয়ে যাচ্ছে না 16 থেকে। -14 হবে ওটা। আচ্ছা, আমি একটু অন্যভাবে করে দেখি ভুল আছে মনে হয় ব্যাপারটা। অঙ্কটা। হ্যাঁ, ওটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখি না ভুল আছে কিনা, আমি একটু অন্যভাবে দেখতে চাইছি সাইডে নিয়ে। তাহলে 7 জন বয় 3 জন গার্ল টোটাল 10 দিনে করে কমপ্লিট কাজ, তাহলে একদিনে করে ও 1/10 অংশ। তার মানে 8 জন বয় প্লাস 2 জন গার্লস একদিনে করবে 1/8 অংশ। আচ্ছা, নেগেটিভ চলে আসছে যে বাবু, এটা তো চলো নেগেটিভ চলে আসছে, টাইম নষ্ট করবো না, সবার দেখলে নিল তো, একবার দেখে নাও, একবার নেগেটিভ আসছে তো। আমি 3 10 30, 7 10 70, তাহলে আচ্ছা 70 বয় 30 গার্ল ইকুয়ালস টু, এদিকে দেখি 8 8 64 64 বয়েজ প্লাস 8 2 16 গার্ল, আমি এইটা এদিকে নিয়ে আসবো, মাইনাস চলে আসবো, তাহলে এটা নেগেটিভের জন্য আমি আর করলাম না, এগোলাম না। হ্যাঁ, চলে 60 নম্বরেরটা। স্যার 59 একটা 4 আনসার হবে 4 বছর, যেহেতু 10 থেকে 13 হচ্ছে, তাহলে মানে 4 বার আমি করি, তাহলে তো এটা 10,000 আছে, এটা তাহলে 4 বছর আনসার হবে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট না 59 আছে। সাকসেসিভেরই ব্যাপার, দেখো বলছিলাম না, তবু বলে দিই, কম্পাউন্ড ইন্টারেস্ট আর সাকসেসিভ পার্সেন্টেজ দুটো একই জিনিস। দেখো যে কোনো একজন ব্যক্তি বছরে 30% করে পায়, মানে 100 টাকা রাখলে 130 টাকা পাবে, এটা প্রথম বছর হলো। দ্বিতীয় বছরও সেম রেটে রাখছে, তার মানে এখানেও তাই হবে। তৃতীয় বছরে যদি রাখে তাহলে এরকমও হবে, চতুর্থ বছরে যদি রাখে এইরকমই হবে, এরকম করতে থাকতে হবে। তো প্রশ্নে আমার যে স্যার আমি যত বছর রাখবো, যদি 2 বছর রাখি তাহলে স্কোয়ার হবে, একই জিনিস। 3 বছর রাখলে আমার কিউব হবে 3 বার গুণ হলে, আর 4 বছর রাখলে স্যার আমার পাওয়ারে 4 হবে। এবার তোমাকে দেখতে হবে যে প্রশ্নে জানতে চেয়েছে কত বছরের পর এই রিলেশনটা হবে। তাহলে তুমি দেখো এখানে কটা জিরো আছে, 1 2 3 4, এবার জিরো গুলো আগে কেটে নাও। তাহলে স্যার আমি 0 0 কেটে দিই যদি, তাহলে 10 টু দি পাওয়ার কত হবে বলো তো? 4 করলে 1 পর 4টে শূন্য, এই দিয়ে কাজ চলে যাবে, যারা শেখা হয়ে গেছে যাদের, এই দিয়ে কাজ হয়ে যাবে। স্যার আমার 4টে জিরো দেখলাম, মানে এটা 4 বছরের গল্প আছে। আদারওয়াইজ তুমি এটাকেও একবার চেক করে দেখো যে 13 টু দি পাওয়ার 4 ইকুয়ালস আর টু 13টা ইউনিট ডিজিট করলে
13 স্কোয়ার মানে কত আমরা জানি স্যার 1:69। আবার একটা 13 করলে 169। আমি স্যার গুণ না করে যদি এককের ঘরের সংখ্যাও চেক করি যে স্যার 9 9 81 হচ্ছে, তার এখানেও 1 পেলাম। কেউ বলবে স্যার আমি ডিজিটাল সাম করে চেক করে দেখবো যে এটার সাথে সেম হচ্ছে কিনা, সেটাও হতে পারে। তাহলে যেহেতু তোমরা এখন এই পার্টগুলো শেখোনি, তাহলে আমি আর ভেতরে ঢুকছি না। আপাতত কি বললাম যে যদি 1 বছর হয় পাওয়ারে 1 থাকবে, 2 বছর হলে স্কোয়ার হয়, 3 বছর হলে কিউ হয়, 4 বছর হলে পাওয়ারে 4 হয়। তো তোমাকে দেখতে হবে কি যে আমি বোথ সাইড কিউব করে এটা আসছে কিনা। যদি কিউব করে এটা মিলে যেত তো বলতাম 3 বছর, কিন্তু 4 বারই করলে দেখো, আমি আরো বোঝাই যে আরো ব্যাপারটাকে বুঝিয়ে দিই, যেটুকু ধরেছি যেহেতু সে স্যার 10⁻³ করলে কি সমস্যা হতো, 13⁻³ হতো। তাহলে 10 এর পাওয়ার কিউব করলে কত, 3টে জিরো পেতাম, পেতাম তো, 4টে জিরো আছে হ্যাঁ 3টে 16 পয়েন্ট অফ। এটা একটা ব্যাপার যে স্যার 3 বছর যদি হতো তাহলে আমি পাওয়ারে 3 করতাম, 3টে জিরো, এটা একটা ব্যাপার। আদারওয়াইজ 13 কিউব যদি করতে পারো, যদি কারোর মনে থাকে ভালো যে স্যার 13 কিউব হচ্ছে 2197, 2197। 2197, তাহলে স্যার মিললো না। তাহলে এর সঙ্গে আমি যদি আবার একটা 10 গুণ করি, তাহলে এইদিকে স্যার হাতে হয়ে যাবে। আর এর সাথে যদি আমি 13 গুণ করি, দেখো এক্সাক্ট 13 গুণ করো, 7 13 91 এর 1, হাতে থাকলো 9, 9 13 117, 9 13 117 আর 9 হলো 26, হাতে থাকলো 2, 13 1 13 আর 2 15 আর 5, হাতে থাকলো 1, 13 2 26 আর 2 থাকলো 28। দেখো চলে এলো, আমার 4 বার করাতে চলে এলো। তাহলে টোটাল 4 বছরের গল্প আছে এটা, তাই জন্য 4 বার করলে আমার এই রেশিওটা আসবে। কতটা বুঝতে পারলে বলো তো? স্যার আমি ঠিক বুঝতে পারলাম না, একবার একটু রিপিট করবেন? স্যার আমিও বুঝতে পারলাম না, আরেকবার বুঝাবেন? স্যার আমি বুঝেছি স্যার। আচ্ছা, কোন জায়গা থেকে বুঝিনি বলো তো ব্যাপারটা? মানে স্যার একটু কিছুই প্রথম বোঝা থেকে যায়নি? বলুন। প্রথম থেকে স্যার আমি কিছুই বোঝা কিচ্ছু না বুঝতে গেলে পারিনি। ব্যাপার, প্রথম থেকে কিছু না বোঝা গেলে ব্যাপারটাকে বাদ দিয়ে দাও, যে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যখন করব তখন আবার আলোচনা করবো, হ্যাঁ? নাহলে অনেক কিছু বলতে হবে হ্যাঁ ঠিক যে আছে, আমার ওকে স্যার স্যার। পাওয়ার কি। হুম, ঠিক আছে, ঠিক কারণ আছে। ব্যাপারটা তো বেসিকটাই তো জানা নেই যে স্যার কি ব্যাপার, কম্পাউন্ডের সঙ্গে সাকসেসিভের কি রিলেশন, এই জিনিসটা জানা না থাকলে ব্যাপারটা ঢোকা যাবে না এখন। তাই জন্য ওটা অ্যাভয়েড করছিলাম আমি। যাদের হয়ে গেছে তারা করে নাও। নইলে একটা ফর্মুলা আছে, অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100⁻n, ঠিক আছে? এটা দিয়ে করি। এটা পড়েছো? অ্যামাউন্ট হ্যাঁ ইকুয়ালস টু স্যার, পড়েছি প্রিন্সিপাল পড়েছি। ইন্টু, এটা হ্যাঁ এখানে করো 28561 ইকুয়ালস টু, এখানে 1000 দিয়ে দিলাম, ইকুয়ালস টু 1 প্লাস 30 ডিভাইডেড বাই 100 এবার এখানে n এর ভ্যালু বসাতে হবে, বসিয়ে চেক করতে হবে, বাস। আপাতত এখন এটুকুই থাকলো। কোয়েশ্চেন নাম্বার 60টা করে আজকের মতো শেষ করবো। করো। স্যার, বি হবে অ্যান্সার। হুম, অপশন টেস্ট করে নাও। দুটি 64। সংখ্যার গসাগু বলছে 16 হবে আর পার্থক্য 16। যদি হয় তাহলে সংখ্যা দুটির মধ্যে বড় সংখ্যাটি কত? তাহলে স্যার দুটি সংখ্যার গসাগু মানে একটা 16x হবে আর একটা 16y হবে। এদের মধ্যে পার্থক্য কি বলছে প্রশ্নে? যে এদের মধ্যে পার্থক্য বলছে নাকি 16। তার মানে আমি x যদি কমন নিয়ে নিই, 16 যদি কমন নিয়ে নিই, তাহলে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। তার মানে অ্যাকচুয়ালি পর পর দুটো সংখ্যা আছে। তার মানে তাদের মধ্যে ডিফারেন্স যদি 1 হয়, তাহলে তাদের মধ্যে যদি ডিফারেন্স 1 হয়, তাহলে খেয়াল করে এবার চেক করো অপশন ওয়াইজ, যে স্যার একটা হলো 80 বড় সংখ্যা, তার পরের সংখ্যাটি তাহলে কত হবে? 16 কম 81। ও না, 16 কম হবে, না, আচ্ছা কমটা হচ্ছে। 16 কম। তার কারণ কি, পার্থক্য 16, তো দুটোর মধ্যে পার্থক্য 16, পার্থক্য এর থেকে 16 কম দিলে স্যার 64, এটাও তো হতে পারতো গো। 80 তো হবে সব থেকে বড়, 80 হবে। দেখো পরেরটা, ডি অপশন যদি নিই, তাহলে এর থেকে 16 কম নিলে একটা সংখ্যা কি হচ্ছে 44। এই 60 আর 44 এর গসাগু কখনো 16 হবে? দুটি না। সংখ্যার পার্থক্য 16, প্রশ্নে বলেছে, আবার বলি, দুটি সংখ্যার পার্থক্য 16 এবং তাদের গসাগুও 16। তাহলে আমি অপশন টেস্টে করেছি, প্রথম অপশনটা নিলাম 80, একটা সংখ্যা হলো। তাহলে তার থেকে 16 পার্থক্য দুটো নম্বর হতে পারে, একটা হচ্ছে স্যার 96, আদারওয়াইজ একটা হবে 64। তাহলে স্যার এই অঙ্কটা হতে পারে যে 60 যদি নিই তাহলে ছোট সংখ্যাটি আমার 64 হলো। এবার বি অপশন, কেউ যদি 64 নেয় তাহলে তার থেকে 16 বিয়োগ করো, কত হবে? 48। এটাও তো স্যার হবে
64 আর 48 এর মধ্যে, কিন্তু যেহেতু বড় সংখ্যা বলেছে তাহলে আমি এখন পর্যন্ত 80টাকেই নেব। এবার ধরো 76 তো হবে না, কারণ 76 থেকে 16 বাদ দিলে আমি 60 পাবো, আর 60 আর 76 এর গসাগু আমার 16 হয় না। তাহলে বড় সংখ্যা কোনটা হবে? হ্যাঁ স্যার 80। 80 হবে 80। সেই হবে। তাহলে আজকের মতো এটুকু হয়ে গেল। জিকে পার্টটা তোমরা করবে, এই আমি অ্যান্সার শিট সহ পুরোটাই পাঠিয়ে দিচ্ছি, এখানে এক্সপ্লানেশন দেওয়া রয়েছে, ইংরেজি ফিংরেজি গুলো সবই আছে, মোটামুটি সব করবে। এখানে ম্যাথস এর কিছু অঙ্ক কি বাদ থাকলো? এখানে এমনি ট্র্যাডিশনালি অঙ্কগুলো কষা থাকবে, হ্যাঁ, এই যে 20 সংখ্যার লাভ কত এত, এইভাবে আমরা তো করবো না, অঙ্কের সলিউশন দেওয়া আছে, এক দুটো অঙ্ক ছুটে বাদ রাখছি যেটা তোমরা এখানে পেয়ে যাবে সলিউশনে। এভাবে তো আমরা করি না, রেশিও দিয়ে করি, নাহলে নর্মালি অঙ্ক হয়ে যায়, ফর্মুলা টর্মুলা দিয়ে করি না। এখানে কিছু অঙ্ক করে দেওয়া আছে। ব্যাস, আজকের মতো এইটুকুই থাকলো। থ্যাংক ইউ অল, গুড নাইট। থ্যাংক ইউ স্যার। গুড নাইট। থ্যাংক ইউ। গুড থ্যাংক ইউ স্যার। নাইট অল। হ্যাঁ।